দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের সাপ্তাহিক আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি গোলাম কাদির রবু। মূলত অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্যের নানা বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব বাংলাদেশের স্বাস্থ্যসেবার মান, খরচ এবং সেই সঙ্গে এই সেক্টরে দেশি বিদেশি বিনিয়োগ নিয়ে। আজ আমরা অতিথি হিসেবে পেয়েছি বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউটের সম্মানিত চেয়ারম্যান ডাক্তার মাহবুবুর রহমান চৌধুরী এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আছেন ডক্টর নিয়াজ আব্দুর রহমান। যে আপনাদের উভয়কে স্বাগত জানাচ্ছি এই আলোচনায়। আমি একটু শুরুটা এমডি স্যারের এখান থেকে একটু আসতে চাই। সেটি হচ্ছে এই যে বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট, এটি তো 20 বছর পূর্তি উদযাপন করছেন আপনারা। তো 20 বছর আগে যখন আপনারা এই স্বপ্নটি দেখিয়েছিলেন, মূলত আপনারা এই দুজন ডক্টরের স্বপ্নই তো এটা ছিল। তো আমরা একটু এই স্বপ্নের গল্পটা একটু জানতে চাই এবং সেই সঙ্গে আপনারা এই স্বপ্নটি কিভাবে বাস্তবায়ন করলেন এবং এখন প্রতিষ্ঠানটি আসলে কোন পর্যায়ে? ধন্যবাদ এই প্রশ্নটার জন্যে। শুরুর দিকের কথা বলি। অনেকদিন থেকে জানতাম যে মানুষ দুইভাবে স্বপ্ন দেখে, একটা ঘুমিয়ে ঘুমিয়ে আর একটা সজাগ অবস্থায়। যখন সজাগ অবস্থায় কেউ স্বপ্ন দেখে, সেই স্বপ্নটাই বাস্তবায়ন করা যায়। এবং আমরা দুজন, ডক্টর মাহবুবুর রহমান চৌধুরী সাহেব আমার বড় ভাই, আমাদের সেই শৈশব থেকে দুজনকে চিনি, একসাথে কাছাকাছি লেখাপড়া করেছি। উনি এবং আমরা চোখের ডাক্তার হওয়ার পরে আমরা আমাদের নিজস্ব জায়গায় আমরা চোখের প্র্যাকটিস করা আরম্ভ করলাম। কিন্তু কোনো এক সময় আমরা চিন্তা করলাম যে একা একা না করে একসাথে মিলে করতে পারলে এটা আমরা একটা রেভলিউশন করতে পারি। এটাই ছিল আমাদের স্বপ্ন। আমাদের মেইন স্বপ্নটা ছিল যে আমরা চাচ্ছিলাম বাংলাদেশে বিশ্বমানের চক্ষু সেবা কি আনা যায়। এটা ছিল আমাদের মনের প্রশ্ন। আমরা দেশে বিদেশে গিয়েছি, দেখেছি যে চক্ষু সেবা কত উন্নত। কিন্তু সেই সময় 25 বছর আগের কথা বলছি, আমাদের উন্নত হলেও ততটা ছিল না। আমাদের দুজনের চিন্তা ছিল যে আমরা এক, দেশের সেবাটা, চক্ষু সেবা একটা পর্যায়ে নিয়ে যাব যেটা বিশ্বমানের। দুই, আমাদের সাথে যারা চক্ষু চিকিৎসক রয়েছে তাদের মানও আমরা উঠিয়ে দিব এবং এই সেবাটা যাতে আমাদের দেশের জনগণ নিতে পারে, অ্যাফোর্ড করতে পারে, সেরকম লক্ষ্যে আমরা যেতে চাচ্ছি। আর ছিল যে আমরা অবশ্যই যখন আমরা বড় হয়ে যাব তখন আমাদের যে দেশের যে চক্ষু চিকিৎসক তাদেরকেও আমরা ট্রেনিংয়ের বন্দোবস্ত করব যাতে তাদের মানও উন্নত হয়। এইটা ছিল আমাদের স্বপ্ন। এবং এই প্রায় 25 বছর আগে স্বপ্ন দেখেছি দুজনে মিলে। 20 বছর আগে আমরা প্রথম বাংলাদেশ আই হাসপাতালটা তৈরি করতে পেরেছি। ধীরে ধীরে আমরা বড় হয়েছি। আমরা দুজনের সাথে আমাদের ছিল আরও 5-6 জন, আমরা 7-8 জনে মিলে শুরু করেছি। আজকে বাংলাদেশে আমাদের 11টা ব্রাঞ্চ, প্রায় আমাদের বাংলাদেশে সহস্রাধিক চোখের ডাক্তার, তার মধ্যে প্রায় 300 জনের কাছাকাছি এবং আমাদের সাথে। এবং কালের পরিক্রমায় বেসরকারিভাবে এটিই বাংলাদেশের সবচেয়ে বড় চক্ষু হাসপাতাল আপাতত। তাই যে আপনারা স্বপ্নটা দেখেছিলেন যে বিশ্বমানের চক্ষু চিকিৎসা বাংলাদেশে নিশ্চিত করা যায়। তো এখন আমি মাননীয় চেয়ারম্যান স্যারের কাছে একটু জানতে চাই যে এই যে আপনাদের স্বপ্ন ছিল, লক্ষ্য ছিল যে বিশ্বমানের চক্ষু সেবা দেয়া, তো সেটি আসলে কতখানি বিশ্বমানের আপনারা করতে পেরেছেন? ধন্যবাদ। আমরা যখন পড়ালেখা শেষ করে প্রথম কনফারেন্সে যাই, আমার কাছে একটু বিব্রত লেগেছিল যে আমি ছাদ দেখে গেলাম, এখন মনে হয় যেন আকাশ দেখছি। আমাদের পার্থক্যটা অনেক বেশি ছিল গুণগত মানের চিকিৎসার, এবং সেই জায়গায় আমরা কিছুটা হীনমন্যতে ভুগতাম। কি করা যায়? ডক্টর নিয়াজ বলছিলেন আমরা একসাথে আরও কিছু করা যায় কিনা, আমরা কি এই মানের চিকিৎসা দেশে নিয়ে আসতে পারি কিনা, সেটার একটা প্রচেষ্টা। এবং সেই প্রচেষ্টা হিসাবেই কিন্তু বাংলাদেশ আই হসপিটালের তৈরি। কতগুলো গুণগত পরিবর্তন তখন চলে এসছে। সেটা হলো যে একটা হলো গ্রুপ প্র্যাকটিস। একা একা বিশ্বমানের হওয়া যায় না, কারণ চোখ, আমরা যখন ছাত্র ছিলাম আমাদের একজন শিক্ষকই সব
চিকিৎসা করতেন চোখের একজনই। কিন্তু আমরা কনফারেন্সে গিয়ে বিভিন্ন জায়গায় বড় বড় হাসপাতালগুলো ভিজিট করে দেখলাম যে এটা কিন্তু ভাগ ভাগ হয়ে গেছে। কর্নিয়ার একজন স্পেশালিটি, রেটিনার একটা স্পেশালিটি, আলাদা আলাদা বিষয়। আমাদের এখানে যেমন আই হসপিটালে এখন 10টা ব্রাঞ্চ, এবং সেটা না করলে উই ক্যান বি জ্যাক অফ অল ট্রেডস, মাস্টার হতে পারবো না। মাস্টার হতে হলে এবং আন্তর্জাতিক মানের হতে হলে তাহলে দাঁড়িয়ে যাবে যে আমাদের কিন্তু সাব স্পেশালিটি প্র্যাকটিস, এবং সেইভাবেই আমরা সাব স্পেশালিটিকে গ্রো করতে হবে। এবং সেই বিবেচনায় আমরা কিন্তু বেশ কয়েকজন ডক্টর একসাথে হয়ে এক একজন এক একটা সাব স্পেশালিটি ধরে আমরা এগিয়েছি। আমরা বলতে পারবো এটাই আমাদের ফার্স্ট সাব স্পেশালিটি হসপিটাল এবং এটাই আমাদের প্রথম গ্রুপ প্র্যাকটিস। আমার প্রশ্নটা ছিল যে বাংলাদেশ আই হসপিটাল কতটা বিশ্বমানের চক্ষু সেবা দিচ্ছে? সেটাই বলছিলাম যে প্রথম যখন গিয়েছিলাম তফাৎটা অনেক বড়, কিন্তু আজ আমরা যেমন গত মাসেই কনফারেন্সে ঘুরে আসলাম, আমরা কিন্তু এখন স্পষ্ট করে বলতে পারি এটা তো আমরাও করছি, এটা তো হচ্ছে। সুতরাং আমরা কিন্তু বিশ্বমানের হয়েছি। তবে কিছু কিছু জায়গায় এখনও সব সাবজেক্ট সব জায়গায় একই মানে নিয়ে যেতে পারিনি, বাট আমরা যদি মোটা অক্ষরে বলবো যে আমরা কিন্তু বিশ্বমানের পৌঁছেছি, এবং এটা প্রাউডলি বলতে পারি যে আজকে একজন রোগী সিঙ্গাপুরে গেলে বা লন্ডনে গেলে যে চিকিৎসাটা পাবেন, আমরা কিন্তু সেই চিকিৎসাটা আমাদের ঢাকাতেই এবং বাংলাদেশের অন্যান্য ব্রাঞ্চেও আমরা দিতে পারছি। এটা আমাদের একটা গর্বের বিষয় যে আমরা গর্ব করেই বলতে পারি যে এখন চক্ষু চিকিৎসার জন্য আর বাইরে যাওয়ার দরকার নেই। আপনাদের চক্ষু হসপিটালের একটি বিষয়ে আমাকেও আসলে আশ্চর্যিত করেছে, সেটি হচ্ছে আমরা দেখি যে বাংলাদেশের মানুষ বিভিন্ন চিকিৎসা সেবার জন্য দেশের বাইরে যায়, কিন্তু আমরা দেখেছি বাংলাদেশ আই হসপিটালে দেখা যাচ্ছে যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ডক্টর এসছেন প্রশিক্ষণ নেওয়ার জন্য। এই যে একটি মানে বিপরীতমুখী চিত্র এবং যেটি বাংলাদেশের জন্য গর্বের, সেটি আসলে কিভাবে সম্ভব হলো আপনার কাছে একটু জানতে চাই। প্রথমে বলেছি যে আমাদের সার্ভিসটা যে দিতে চাচ্ছি বিশ্বমানের, তারপরে আমাদের লেখাপড়া নিয়ে একটা খুবই চিন্তা ছিল যে আমাদের দেশের ডাক্তারদের, চোখের ডাক্তারদের তাদের বেসিক যে সার্জিক্যাল স্কিল, বেসিক যে নলেজ, এটা আমরা কী করে বাড়াতে পারি। তার জন্যই আমাদের দেখবেন নামটা হলো বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট। আমাদের একটা ইনস্টিটিউট রয়ে গেছে। তো এখান থেকে আমরা চেষ্টা করলাম যে চোখের যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট অপারেশন, সেটা হলো ছানির অপারেশন। কারণ ছানির রুগী সারা পৃথিবীতে সবচাইতে বেশি। যে কোনো মানুষের দুটি চোখ এবং দুটোতেই বয়সের জন্য ছানি হবে, যত লোক সবারই ছানি অপারেশন করতে হবে। তো এই যে ছানি অপারেশনের যে প্রযুক্তি, যেটা একেবারে লেটেস্ট পৃথিবীর প্রযুক্তি, এটা ফেকো পদ্ধতি। এই ফেকো পদ্ধতি বাংলাদেশে প্রথমে যে আনা হয়েছে, এটার মধ্যে ডক্টর মাহবুবুর রহমান চৌধুরী সাহেবের সবচেয়ে বড় অবদান আছেন। উনি ফেকো পদ্ধতিটাকে পপুলার করেছেন। আরও ছিলেন, আমাদের স্যাররাও ছিলেন, অন্যান্য আমাদের শিক্ষকরা, কিন্তু ওনার জন্যে ফেকো পদ্ধতিটা বাংলাদেশে রিয়েলি পপুলার হয়েছে এবং উনি খুব উন্নত মানের, বিশ্বমানের ফেকো সার্জন। তো এই ফেকো সার্জারি যাতে সবচেয়ে ইম্পর্টেন্ট, এটার জন্য আমরা একটা মডিউল খুঁজছিলাম কী করে প্রশিক্ষণটা দেওয়া যায়। সেটা আমরা পেলাম। ডক্টর চৌধুরী অনেক কষ্ট করে, এটা একটা বিদেশি কোম্পানি আছে অ্যালকন, তাদের একটা আন্তর্জাতিক মানের ট্রেনিং মডিউল আছে। এই মডিউলটা আমরা স্থাপন করি আমাদের যে ট্রাস্ট হাসপাতাল আছে সেই হাসপাতালে। এইখানে আমরা যখন ট্রেনিং আরম্ভ করলাম, কিছুদিনের ভিতরে দেখা গেল যারা ট্রেনিং নিচ্ছে তারা খুব তাড়াতাড়ি খুব ভালো সার্জন হতে পেরেছে। এই খবরটা যখন ছড়িয়ে গেল, আজকালকার জানেন ইন্টারনেটে পৃথিবীতে ছোট হয়ে গেছে, সেখান থেকে বিদেশি ডাক্তাররা, ইয়াং ছেলেরা জানতে পারলো, তারা এসে আমাদের কাছে প্রশিক্ষণটা নিয়েছে। একই সঙ্গে আরেকটি বিষয় দেখলাম, স্যার যদি একটু যোগ করেন, যে আমাদের যারা প্রবাসী রয়েছেন তারা হয়তো অন্যান্য রোগের চিকিৎসা সেই দেশেই নেন, কিন্তু চক্ষুর ক্ষেত্রে এবং একই সঙ্গে দাঁতের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা বাংলাদেশে এসে চিকিৎসা নেন, এবং বিশেষ করে বাংলাদেশ আই হসপিটালে। এটি স্যার কীভাবে সম্ভব হলো? এটা আমরা চেষ্টা করছি যে আমরা ইনস্ট্রুমেন্ট কোয়ালিটি, এবং একদম প্রাউডলি বলতে পারি আজকে যদি প্রেসিডেন্ট ট্রাম্পের অপারেশন হয়, যে মেশিনে হবে সেই মেশিনটা আমরা ব্যবহার করছি। আজকে যদি সেই প্রেসিডেন্টের অপারেশন যে মাইক্রোস্কোপ দিয়ে হবে সেটা কিন্তু আমাদের রয়েছে। সুতরাং আমরা বলতে পারবো আপনি আমেরিকায় যে সার্জারিটা পাবেন সেটা আমাদের এখানে পাবেন। বিশ্বমানের চক্ষু সেবা বাংলাদেশেই আছে, এবং তার ব্যয়টা কিন্তু অনেক কম।
তাহলে আমাদের প্রবাসী যারা আছেন ভাই বোনরা, আত্মীয় স্বজন, তারা দেশে আসেন, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের দেখাশোনা করেন, দেখা হয়ে যায়, সাথে এই চিকিৎসাটাও করে নেন এবং এটা খুব সাশ্রয়ী মূল্যে আমরা করতে পারি। যদি একটা কম্প্যারিজন করি, একটা সার্জারি যেটা আমরা করছি যদি থাইল্যান্ডে চলে যায় তারপরে প্রায় 3 গুণ, যদি সিঙ্গাপুরে নিয়ে এই অপারেশনটা করা হয় তাহলে এটা পরে প্রায় 5 গুণ। সাথে তো প্লেন ফেয়ার, তারপর হোটেল খরচ, আবার একজন যাচ্ছেন সাথে তার খরচ, সব কিছু মিলে খরচটা কিন্তু অনেক বেড়ে যায়। আমরা খরচটা কমিয়ে রেখেছি কেমন করে, যে আমরা বেশি সার্জারি করে ভলিউম বাড়িয়ে পার সার্জারি কস্টটা আমরা কমিয়ে রেখেছি, যার কিন্তু সেটা আবার আমরা সেই মান কিন্তু ধরে রাখছি বিশ্বমানের। তার জন্যেই এমন বাইরে থেকে এসে তারা কিন্তু এই চিকিৎসাটা নিতে পারেন, কম খরচে নিতে পারেন। স্যার, আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? ভবিষ্যৎ পরিকল্পনা ডক্টর নিয়াজ বলছিলেন বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটাল, এটাকে আমরা একটা আন্তর্জাতিক মানের ট্রেনিং সেন্টার করতে চাই। উদ্দেশ্য হলো যে এখান থেকে আমরা বাইরে এই ফেকো সার্জারি ডক্টর নিয়াজ বলছিলেন, আমি আর শেখার জন্যে মানে একটা স্টেপ শেখার জন্য প্রায় 1000 মাইল আমাকে ট্রাভেল করতে হয়েছে, কিন্তু এটা সবার পক্ষে সম্ভব না। এই সার্জারিটাই, এই হ্যান্ডসন তাকে হাতে নাতে শেখানোর সেই ব্যবস্থাটাই কিন্তু আমরা করছি, এবং যাতে আমরা প্রাউডলি বলতে পারি আজকে দিনাজপুরে হোক, বগুড়াই হোক বা রংপুরে হোক, আমরা একই মানের সার্জারি যাতে ওইসব জায়গায় দিতে পারি, সেই ডাক্তারদের ট্রেন করে আমরা কিন্তু দেশের সব অঞ্চলে ছড়িয়ে দেব। উদ্দেশ্য হলো যে বিশ্বমানের চিকিৎসা পাবেন। এই যে আপনারা বলছিলেন যে বিশ্বমানের চক্ষু সেবা এখন বাংলাদেশেই হচ্ছে এবং বাংলাদেশ আই হসপিটাল সেটি আরও বেশি নিশ্চিত করছে। তো আপনাদের কাছে আমার একটু জানার ইচ্ছা যে চক্ষু সেবার ক্ষেত্রে যদি বিশ্বমানের স্বাস্থ্যসেবা বাংলাদেশেই দেয়া সম্ভব হয় এবং বিদেশ থেকে ডক্টররা যদি এই চক্ষু হসপিটাল এবং ইনস্টিটিউটে এসে যদি প্রশিক্ষণ নিতে পারে, তাহলে আমার প্রশ্ন যে অন্যান্য রোগের ক্ষেত্রে কেন বাংলাদেশ থেকে প্রতি বছর হিউজ পরিমাণ রোগী চিকিৎসার জন্য যাচ্ছে, এবং কিছুদিন আগেও বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছিলেন যে বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় $5 বিলিয়ন খরচ হচ্ছে বাংলাদেশি মানুষের বিদেশে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে। তো আপনাদের কাছে আমার প্রশ্ন যে অন্যান্য রোগের ক্ষেত্রেও বাংলাদেশে বিশ্বমানের চিকিৎসা সেবা কেন নিশ্চিত করা যাচ্ছে না, কিংবা আমরা কিভাবে বিদেশি চিকিৎসার ক্ষেত্রে বিদেশমুখিতা আমরা কমাতে পারি? তবে এই প্রশ্নের উত্তরটি আপনার কাছ থেকে আমরা জানব, তবে তার আগে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি বাংলাদেশে চিকিৎসা সেবার মান, খরচ এবং সেই সঙ্গে দেশি বিদেশি বিনিয়োগ নিয়ে। আমি বিরতির আগে একটি প্রশ্ন করেছিলাম যে বাংলাদেশ থেকে প্রতি বছর $5 বিলিয়ন খরচ হচ্ছে বিদেশে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে। তো বাংলাদেশ, আপনারা বলছিলেন যে চক্ষু চিকিৎসার ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বমানের সেবা দিচ্ছে, তাহলে আমরা বিদেশমুখিতা আমরা কেন কমাতে পারছি না চিকিৎসা সেবার ক্ষেত্রে? আপনি যদি আগে বলতেন। এটা একটা বিশাল প্রশ্ন, এটার অনেক দিক রয়ে গেছে। প্রথমে যেটা বলবো সেটা হলো যে আপনি যদি দেখেন আমাদের দেশের জনসংখ্যা কত, সে তুলনায় আমাদের দেশের কজন ডাক্তার আছে, তো ডাক্তার এবং পপুলেশনের যে রেশিও, অনুপাত, এই অনুপাতটা কিন্তু আমাদের দেশের খুব বিশাল একটা পার্থক্য, গ্যাপ রয়ে গেছে। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ তাহলে একজন ডাক্তার পপুলেশনের কতজনকে সার্ভিস দিতে পারে, এটা একটা বিরাট ব্যাপার। তার জন্য মনে করেন সবাই যদি বাংলাদেশের ডাক্তার চিকিৎসা করতে চায়, তাহলে কি দেখা যাবে যে ডাক্তারের কাছে পৌঁছানো মুশকিল, কারণ এক একটা ফিল্ডে ডাক্তারের সংখ্যা খুব কম। ডাক্তারের স্বল্পতা একটি কারণ, আরেকটি কারণ স্যার দেখুন, আমাদের বাংলাদেশে এ পর্যন্ত 1500 চক্ষু ডাক্তারও নেই। আমাদের বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির তালিকা যদি আমি দেখি, তাহলে মনে হয় 1300-1400 চক্ষু ডাক্তার। ডক্টরের সংখ্যা কম, একটি কারণ। এটা বিরাট। আর মান 2, এর ভিতরে যাদের মান খুব উন্নত, যারা আসলে চিকিৎসাটা দিতে পারেন, তারা সীমিত কয়েকটা হাসপাতালে এটা দিতে পারেন, সেটা সবার পক্ষে এখানে যাওয়া সম্ভব না। 2, 3, রিয়েলি ভালো বিশ্বমানের চিকিৎসা যদি দিতে হয়, তাহলে সেই ধরনের প্রযুক্তির প্রয়োজন, সেই রকম যন্ত্রপাতির প্রয়োজন। সেগুলো ক্রয় করে আনলে দেখা যায় যে তার যে খরচটা হয়, আমাদের দেশের যে নর্মাল জিডিপি,
তার চাইতে এখানে একটা অসামান্যতাটা সৃষ্টি হয়। বিদেশে তারা এটাকে ওভারকাম করেছে হেলথ ইন্স্যুরেন্স দিয়ে। আমাদের দেশের জনগণের জন্য কোনো হেলথ ইন্স্যুরেন্স নাই। এর জন্য আমাদের দেশের সবাই চিকিৎসাটা নিতে পারে না। তাড়াহুড়া করে কারোর যদি রিয়েলি অসুখ হয়, হয়তো ডাক্তারের কাছে পৌঁছাতে না পেরে তারা বিদেশে যাওয়ার জন্য চিন্তাভাবনা করে এবং অবশ্যই তারা চলে যাচ্ছে। কিন্তু আমরা কিন্তু দিতে পারি। আমাদের দিতে হলে কিন্তু এখানে শুধু আমরা একা পারবো না, এটা সরকারের একটা বিরাট পদক্ষেপ নিতে হবে। আমি একটু আপনার কাছে একটু যেতে চাই এই বিষয়টি নিয়ে। আপনি যেটা বলছিলেন যে ডক্টরের স্বল্পতা, সরকারের নানা পরিকল্পনার অভাব আছে এবং আরও নানা সীমাবদ্ধতা আছে, এই জন্য বাংলাদেশের রোগীরা দেশের বাইরে চিকিৎসা করার জন্য যায়। কিন্তু আমরা যারা রিপোর্টার, আমরা যারা মানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে, আমরা যারা বিভিন্ন রিপোর্ট করি, তখন কিন্তু অনেক রুগীদের সঙ্গে আমরা কথা বলি। তারা যেটি আমাদেরকে বলেন সেটি হচ্ছে যে বাংলাদেশের ডক্টররা রুগীদেরকে ঠিকভাবে সময় দিতে চান না, এখানে চিকিৎসার খরচ বেশি এবং সেই সঙ্গে ডায়াগনিস্ট যে হয় সেটার ক্ষেত্রেও নানা রকমের প্রশ্ন তারা তোলেন। তো আপনার কাছে একটু জানতে চাইব যে ঠিক আছে যে আমাদের ডক্টরের স্বল্পতা কম আছে, আমাদের প্রযুক্তিগত সমস্যা আছে এবং আরও অন্য সীমাবদ্ধতা আছে, কিন্তু ডক্টরদের কাছ থেকে কিংবা চিকিৎসা প্রতিষ্ঠান যারা আছে তাদের সীমাবদ্ধতাগুলো সম্পর্কে আপনি কি বলবেন? সীমাবদ্ধতা ডেফিনেটলি রয়েছে আমাদের, এবং এই জায়গায় আমি কিছুটা হীনমন্যতায় ভুগি, কিছুটা বলবো যে আমার কাছে অস্বস্তির একটা জায়গা। যে কমিশন বাণিজ্য বলে একটা শব্দ আমরা শুনে থাকি, এবং এটা যে কতটা ডাক্তারদেরকে নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হয় এই একটা বিষয় নিয়ে। কিন্তু একজন ভালো ডাক্তার তার কিন্তু সেইটা প্রয়োজন নেই, এবং আমি প্রয়োজন যতটুক সেইটুকুই লিখব, তার বেশি টেস্ট লিখব না। যতটুক ওষুধ তার জন্য দরকার সেইটুকুই লিখব, তার বেশি লিখব না। এবং এটা উপরওয়ালা আমাদের একটা বিরাট শক্তি দিয়েছেন, আমাদের একটা পড়াশোনার সুযোগ করে দিয়েছেন, এবং সেটাকে আমরা সঠিকভাবে ব্যবহার করতে চাই। এবং এটা যদি করি, আমরা যেমন আমাদের আস্থা, সাধারণ মানুষের আমাদের আস্থা কিন্তু অনেক কমে যায়। হসপিটালে জেনারেলি যে আমরা ভালো করছি এটা একটা কারণ, আমরা কথা শোনার চেষ্টা করি, ব্যবহারটা ভালো করার চেষ্টা করি, অনেক আস্থা গ্রহণ করেছে। আর একটা বিষয় যে বাংলাদেশের চিকিৎসা সেবা সম্পর্কে একটা মানুষের একটা অভিযোগ, কিংবা যদি আমরা পরিসংখ্যান দিক থেকেও যদি কম্পেয়ার করি পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে, তাহলে এখানে চিকিৎসা খরচটা এত বেশি কেন? আমি চক্ষুর কথা বলছি না, আদার্স অন্যান্য অসংক্রামক ব্যাধির ক্ষেত্রে যদি বলি। এটারও বেশ কিছু কথা আছে। মনে করেন ভালো প্রযুক্তির জন্য তো আমার যন্ত্রপাতি কিনতে হবে। আমাদের যন্ত্রপাতি যদি কিনি, মানে মেডিকেল ইকুইপমেন্ট, আমাদের সরকারকে কিন্তু ট্যাক্স দিতে হয়। ভ্যাট ট্যাক্সের একটা ব্যাপার আছে। এই ভ্যাট ট্যাক্সের ব্যাপারে জিনিসটার দাম কিন্তু অনেক বেশি বেড়ে যায়। প্রত্যেকটা ইকুইপমেন্টের কিন্তু অস্বাভাবিক দাম। মানে আমাদের চোখের একটু ভালো একটা কিছু কিনলেই লক্ষ্যে আর থাকে না, কোটিতে চলে যায় একটা যন্ত্রের দাম। এই ভ্যাট ট্যাক্সটা কিন্তু আমাদের পার্শ্ববর্তী সব দেশে এতই কম মেডিকেল ইকুইপমেন্টের জন্যে যে জিনিসের দামই কমে গেছে। তার জিনিসের দামটা কমে গেলে আমি অবভিয়াসলি আমার সার্ভিস প্রাইসটা আমি নিচে নামিয়ে নিতে। কিন্তু স্যার, তাহলে সেক্ষেত্রে এক হাসপাতালের ক্ষেত্রে আর এক হসপিটালের খরচের পার্থক্য হয় কেন? এইটাকে আপনি কিভাবে দেখবেন? এখন কথা হলো কি যে দেখেন, পৃথিবীর সব জায়গায় হোটেল আছে। হোটেলকে রেট করে একটা তারা, দুটা তারা, তিনটা তারা, চার তারা, পাঁচ তারা। পাঁচ তারা হোটেলে হোটেল, তিন তারা হোটেলে হোটেল। পাঁচ তারার জিনিসের দাম বেশি, কারণ তাদের মেনটেনেন্সের খরচ আছে, গেট আপের খরচ আছে, স্টাফের খরচ আছে। কীভাবে আমি মেনটেন করছি? আমি যদি ভালোভাবে মেনটেন করতে চাই তাহলে করে আমার খরচ বাড়বে। আমাদের এই হাসপাতালে যে ধরনের অপারেশন থিয়েটার আছে, বাংলাদেশে অন্য কোনো চক্ষু হাসপাতালে এই ধরনের থিয়েটার নেই। আমাদের মডিউলার ওটি, যাতে করে সবচেয়ে সেফ, সবচেয়ে স্টেরাইল সার্জারি করতে পারি, রুগীর যাতে কখনোই কোনো ইনফেকশন না হয়, কখনোই কোনো সমস্যা না হয়। আমাদের যন্ত্রপাতিগুলো যেভাবে আমরা জীবাণুমুক্ত করি, তার জন্য যে মডিউলটা আছে, এরকম মডিউলও সব জায়গায় নেই, অল্প কয়েকটা হাসপাতালে আছে। তো এগুলোর জন্য একটা রেকারিং কস্ট বেড়ে যায়। যেটা নিয়াজ বলছিলেন কথা, যে ফর এক্সাম্পল ফেকো সার্জারি, যেটা ক্যাটারাক্ট সার্জারি সবচেয়ে আধুনিক পদ্ধতি, সেটা কিন্তু একটা 50 লাখ টাকার মেশিনেও করা যায়, আবার 1.5 কোটি টাকার মেশিনও করা যায়। একটা মাইক্রোস্কোপ আছে হয়তো 60 লাখ টাকা দাম, এমন আছে যে অন্য মাইক্রোস্কোপ প্রায় 2 কোটি টাকা দাম। সুতরাং এখানে 2 কোটি টাকার
মানটা কেন, যে তার জন্যে তার যে কমপ্লিকেশন, তার যে মান, সার্জারির মান এবং চিকিৎসার মান, সেটা ডেফিনেটলি ইজ বেটার দ্যান দ্যাট লো কস্ট। সুতরাং ভ্যালুর সাথে, কোয়ালিটির সাথে ভ্যালু কিন্তু অ্যাড হবে, একটু বেড়ে যাবে, এটা কিন্তু আমাদের একটু মানতে হবে। বিশ্বের যে বড় বড় হসপিটালগুলো আছে ওই দেশের, তারাও তো বাংলাদেশে শাখা খুলতে পারে কিংবা তারাও তো এখানে বিনিয়োগ করতে পারে। বিদেশি বিনিয়োগ কেন বাংলাদেশের স্বাস্থ্যক্ষেত্রে হতে পারে না, কিংবা হওয়ার ক্ষেত্রে বাধাগুলো কোথায়? এই প্রশ্নের উত্তরটি শুনবো, তার আগে নিচ্ছে আর একটি বিরতি। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। এবার নিচ্ছি আর একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি বাংলাদেশের স্বাস্থ্যসেবার মান, খরচ এবং এই সেক্টরে দেশি বিদেশি বিনিয়োগ নিয়ে। বিদেশি বিনিয়োগ এই সেক্টরে হচ্ছে না কেন? অর্থাৎ বিশ্বের নামি দামি যে হসপিটালগুলো আছে, আমি যদি উদাহরণস্বরূপ বলি মাউন্ট এলিজাবেথ হসপিটাল কিংবা বামরুদগ্রাদ হসপিটালের শাখা কেন বাংলাদেশে হতে পারে না, বা তারা নিজেরা কেন এখানে ইনভেস্টমেন্ট করে না? যেহেতু এখান থেকে অনেক রুগী তো দেশের বাইরে যায়, এবং বিশেষ করে পার্শ্ববর্তী দেশ ভারতের যে নাম করা হসপিটালগুলো আছে, তো সেগুলোও তো এখানে আসতে পারে। সেটির ক্ষেত্রে আসলে সীমাবদ্ধতা কোথায়, কেন হচ্ছে না? একটা জিনিস হলো যে আমাদের চিকিৎসক যারা আছেন, তারা কিন্তু থাইল্যান্ড বা সিঙ্গাপুরের ডক্টর এসে এখানে প্র্যাকটিস করতে পারবেন না। এটাই জেনারেল আমাদের একটা বিএমডিসির রেগুলেশন, একটা নিয়ম আছে। তবে আসতে পারবেন ওনারা, কিন্তু সেটা হবে ট্রেনিংয়ের জন্যে, আমাদের শেখাবার জন্যে। সুতরাং সেই ডাক্তার এসে এখানে প্র্যাকটিস করবেন, সেটা আমাদের নিয়মের মধ্যে পড়ে, আইনগত জটিলতা আছে। অ্যাট দ্য সেম টাইম ওনার যে একজন রোগী দেখার জন্য যে ফিজ, তার যে সার্জারির কস্ট, সেটা কিন্তু বহুগুণ বেড়ে যাবে যখন উনি এসে আমার এখানে রোগী দেখবেন। না, কিন্তু ওরা যখন একটা হসপিটাল করবে বাংলাদেশে, তখন তো এটাকে সম্মিলিতভাবেই দেখতে হবে। তখন আমার দেশের ডক্টর লাগবে, কিন্তু সেবাটা শুধু ডক্টর তো না, এটা যেমন আপনার নার্স লাগবে, বিভিন্ন স্টাফ লাগবে, আমার ম্যানেজমেন্ট অথরিটি লাগবে। তারা এখনও ফিল করেন যে এখানে বিনিয়োগ করলে তার রিটার্নটা যেটা হবে, সেটা তার কনফিডেন্সটা কিন্তু আমরা আস্থায় নিতে পারিনি। সেই আস্থার জায়গাটা যদি বাড়াতে পারি, ডেফিনেটলি বিনিয়োগ আসবে। এবং বিনিয়োগ আমরা দেখলাম যে আমাদের এই গণ অভ্যুত্থানের পর চায়না থেকে, অন্যান্য দেশ থেকে, টার্কি থেকে তারা আসার চেষ্টা করছেন। আমরাও চেষ্টা করছি যে একটা জয়েন্টলি করা যায় কিনা। এবং এখন তো বিশ্বযোগ, যোগ কিন্তু সবার সাথে মিলেমিশেই কাজ করতে হবে, শুধু আলাদাভাবে থেকে কিন্তু গ্রো করা যাবে না। সুতরাং উই নিড অ্যান্ড কালেকটিভ এফার্ট ফর রিজনাল এবং গ্লোবালিও। এক্ষেত্রে কি সরকারের কোনো করণীয় আছে কি? ডেফিনেটলি আছে। তারা যদি নিয়মকানুনগুলো শিথিল করেন, সাথে সাথে ইনভেস্টমেন্টের জন্য তাদের যে আমাদের গভর্নমেন্ট টু গভর্নমেন্ট হয়, আবার আমাদের ব্যুরোক্রেসির একটা সাধারণ পারমিশন নিতে যে সময় ব্যয় করতে হয়, এতগুলো ডিপার্টমেন্ট আছে, তারা কিন্তু ধৈর্য হারা হয়ে যান যে না, এই জটিলতার মধ্যে আমরা গিয়ে যাব না। গেলে আবার এই টাকাটা রিটার্ন নিতে আবার কত জটিলতা হবে, সেই প্রশ্নগুলো কিন্তু থেকে যায়, এবং তারা কিন্তু করছেন। ফলেই আমরা কিন্তু বিনিয়োগটা যতটুকু আসার কথা সেইভাবে আসছে না। কিন্তু আমরা দেখছি যে অন্যান্য সেক্টরে যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টগুলো আসছে, এক্ষেত্রে একেবারে নাই বললেই চলে। যেমন শুধুমাত্র অ্যাপোলো হসপিটাল ছিল, তারাও তো গুটিয়ে নিয়ে চলে গেছেন। না, এটা আমাদের এখন উদ্যোগ নিতে হবে, সরকারের একটা উদ্যোগ নিতে হবে। বিডা দেখলাম যে একটা উদ্যোগ নিয়েছেন, এবং তার ফলশ্রুতিতে আশা করছি ফান্ড কিছু আসবে। যদি ফান্ড আসে, তাহলে এখানে ডক্টর রয়েছে, বিশ্বমানের ডক্টর রয়েছে, তাদেরকে একত্রিত করে যদি সম্ভব হয়, নার্সিং আমরা কেরালা থেকে নিয়ে আসলাম, থাইল্যান্ড থেকে নিয়ে আসলাম, তারা এসে আমাদের প্রশিক্ষণ দিলেন, এবং সেই মানটা আমরা যদি করতে পারি, ডেফিনেটলি করা সম্ভব। স্যার, আপনি কিছু যোগ করবেন কিনা এই বিষয়ে? এ বিষয়ে না, এর উল্টোটা বলে যে বিদেশিরা এসে আমাদের এখানে চিকিৎসা কি নিতে পারে? সম্ভব? এটা আমার তো স্বপ্নের মতো সম্ভব। আমাদের এখানে যারা বিদেশে যায়, সেরকম অনেকেই আছে বিদেশ থেকে ইচ্ছা করলে কিন্তু আমাদের দেশে আসতে পারে। সেটা তো আমরা চোখের ক্ষেত্রে দেখছি যে নেয়, কিছু অন্যান্য ক্ষেত্রে কি সম্ভব? অনেকে আসে, অন্যান্য সমস্ত কিছু হার্টের জন্যও সম্ভব, কারণ আমাদের কার্ডিওলজি খুব উন্নত মানের বাংলাদেশে। কিন্তু সমস্যাটা হয়েছে এখানে যে এই তাদের আসার জন্য যে রাস্তাটা এবং যে প্রক্রিয়াটা, সেটা কিন্তু আমরা তৈরি করে দিইনি, যেটাকে বলে মেডিকেল ট্যুরিজম। এই যে মেডিকেল ট্যুরিজমের জন্যে
কিছুদিন পরপরই দেখবেন আশেপাশের দেশের বিভিন্ন হাসপাতাল, এমনকি সরকারি পর্যায় থেকেও লোকজন আমাদের এখানে এসে দেখে যায়, এবং তারা এমন এমন জিনিস করে যাতে করে আমাদের রুগীরা অ্যাট্রাক্টেড হয় তাদের হাসপাতালে গিয়ে চিকিৎসা করতে। সিম্পল একটা কথা বলি, বিদেশ থেকে একজন রুগী যদি আমার এই হাসপাতালে এসে চিকিৎসা করতে চায়, তা তো 2-3 দিন থাকতে হবে। আমার এই হাসপাতালের আশেপাশে এমন কোনো হোটেল নেই ইজিলি যে এখানে সে থাকতে পারে, যেটা পার্শ্ববর্তী দেশগুলো সুবিধা দিচ্ছে। পার্শ্ববর্তী দেশে এই সুবিধাটা রেখেছে। হাসপাতালের আশেপাশের রুগীদের থাকার বন্দোবস্ত, কি করে আসবে, তাদের ভিসার বন্দোবস্ত, তাদের টাকা নিয়ে আসার বন্দোবস্ত, এগুলোর একটা ব্যাপার স্যাপার রয়ে গেছে। তো এইগুলো যদি সরকারের পর্যায় থেকে দেখে এবং তার সাথে যদি আমাদেরকে, আমরা যারা হেলথ সেক্টরে কাজ করি, আমাদেরকে যদি সম্প্রীতি করে, আমরাও বুদ্ধি দিতে পারবো এবং মেডিকেল ট্যুরিজম আরম্ভ করলে আমার বিশ্বাস আমাদের দেশের আশেপাশের দেশ থেকে, আমাদের প্রবাসী বাংলাদেশ থেকে সবাই আমার দেশে এসেই চিকিৎসাগুলো নেবে, এটা আমার বিশ্বাস। জাস্ট সরকারের একটা উদ্যোগ দরকার। জি, আরেকটি বিষয় বলি, যেমন ধরেন যে অনেকজন ডাক্তার মিলে আপনারা হসপিটাল করছেন, কিন্তু আপনারা নিজেরাও তো বড় একটা গ্রুপের কাছে গিয়ে যৌথভাবে বিনিয়োগ করে একটা হসপিটাল করতে পারেন, কিংবা আপনারাও তো ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আকৃষ্ট করার জন্য ফরেন ইনভেস্টরদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এক্সপানশন করার জন্য। মানে শুধু আপনাদের বলছি না, যে বাংলাদেশের যারা ডক্টররা মিলে হসপিটাল করেছে তারা কেন মানে যৌথ বিনিয়োগ কিংবা বিদেশি বিনিয়োগ তারা কেন চান না বা আকৃষ্ট হন না কেন তারা? এটা একটা আস্থার সংকট রয়েছে। যেমন আজকে 10 বছর আগেও আমাদের যে হাসপাতালের যে লেভেল এবং যে কোয়ালিটি এবং যে মান, সেটা দিয়ে বিদেশিরা কিন্তু আকৃষ্ট হতেন না। এখন কিন্তু বেশ কিছু প্রতিষ্ঠান দাঁড়িয়েছে, যেটা দেখা যাচ্ছে সেটা মান উন্নত হয়েছে, এটা ভায়াবল হয়েছে এবং একটা ইকোনমিক্যালি সাস্টেনেবল একটা প্রতিষ্ঠান হয়েছে। এখন কিন্তু তারা যোগাযোগ করা শুরু করেছেন যে জয়েন্টলি কিছু করা যায় কিনা, এবং সেই আস্থাটা আমরা যদি ধরে রাখতে পারি, আশা করি যে আপনি যে কথাটা বললেন, এটার মাধ্যমে আমরা আন্তর্জাতিক মানের যে স্বাস্থ্য সেবার ক্ষেত্রে একটা নতুন মাত্রা যোগ হবে। আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখন একদম লাস্ট যে প্রশ্নটি একটু করতে চাই, সেটি হচ্ছে যে সার্বিকভাবে বাংলাদেশে চিকিৎসা সেবা নিয়ে আপনাদের কিছু বলার আছে কিনা, কিংবা কোনো সুপারিশ আছে কিনা যেটা সরকার গ্রহণ করতে পারে, যে আপনি যদি একটু বলতেন। ধন্যবাদ। আমাদের সার্বিকভাবে অবশ্যই আমাদের চিকিৎসা সেবার মান উন্নতি করতে হবে। এই উন্নতি করার পিছনে আমার কাছে মনে হয় যে ডাক্তারের সংখ্যা, এখন অনেক মেডিকেল কলেজ আছে, ডাক্তারের সংখ্যা অনেক হচ্ছে। এই যে প্রথম থেকে বলি, এই যে যারা আমাদের যে মেডিকেল কলেজ থেকে যারা গ্র্যাজুয়েট, তারা যে কারিকুলামটা ফলো করে, এই কারিকুলামগুলোকে সবসময় আপ টু ডেট রাখতে হবে। এটা তো রেসপেক্টিভ বোর্ডগুলো করবে, যারা পরীক্ষা নেয়, যারা পরিচালনা করে, এখান থেকে শুরু, যাতে করে যে ডাক্তারটা বেরোচ্ছে তার ডাক্তারি মানটা খুব ভালো। 1, 2 হলো ডাক্তারদের রেসপন্সিবিলিটি নিতে হবে যে আমি একজন চিকিৎসক, আমার এথিক্যালি কি করা উচিত, কি করা উচিত না, এবং কোনো ডাক্তাররা যদি এথিক্সকে ভায়োলেট করে তার জন্যে তার জবাবদিহিতার একটা জায়গা থাকতে হবে। আমাদের দেশে এই জায়গাগুলো, আমি নিজে ডাক্তার হিসাবেই বলছি, আমাদের দেশে এইসব জায়গাগুলো খুব কম। যখনই জবাবদিহিতার জায়গা চলে আসে তখনই সার্বিক চিকিৎসার মান অনেক উপরে উঠে যায়। এই হলো 2। 3 হলো সরকারের থেকে যতগুলো, তারা তো চেষ্টা করে যাচ্ছে থানা লেভেল পর্যন্ত সেবা দেওয়ার জন্যে প্রতিষ্ঠান গড়ে তোলা। এই প্রতিষ্ঠানগুলোকে খেয়াল রাখা ডিজি হেলথের, যাতে এইখানে আসলেই ভালো চিকিৎসা দেওয়া হয়। এইখানের মধ্যে যাতে কোনো ধরনের, যেটা মাহবুব রহমান সাহেব বলেছেন যে আমাদের দেশে মেডিকেল সার্ভিসের ভিতরে করাপশন অনেকখানি ঢুকে গেছে, এইটা যাতে না ঢোকে, তাহলে করে ঠিকভাবে যদি মানুষকে চিকিৎসা দেওয়া যায়, মানুষের যদি প্রতারিত না হয়, তাহলে অবশ্যই আমাদের চিকিৎসার মান বেড়ে যাবে। এরকম আরও ছোট ছোট অনেক পয়েন্ট আছে, আমি চেয়ারম্যান সাহেবকে বলবো আরও 2-1টা কিছু আপনি যদি স্যার একটু বলেন। জি, আমরা যেটা বলছিলাম যে কতগুলো কথা, আমাদের পেশাগত উৎকর্ষতা এটা একটা লাগবে, আমাদের রোগীর সাথে ব্যবহার সেটাকে উন্নত করতে হবে, আমরা যে কোয়ালিটি ইউজ করছি মেশিনারি সেটার মানটা
আমাদের আন্তর্জাতিক মান পর্যায়ে নিয়ে যেতে হবে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এটা কিন্তু সম্ভব যদি আমরা একটা কালেকটিভ ফোর্স হিসাবে কাজ করি, তাহলে কিন্তু বড় জিনিসগুলোকে আমরা ভায়াবল করে ফেলতে পারবো, আমাদের কস্ট এফেক্টিভ করে ফেলতে পারবো। এই জন্যে জয়েন্ট ভেঞ্চার দরকার এবং নিজেদের আমরা যারা আছি একক প্র্যাকটিস না করে গ্রুপ প্র্যাকটিসে যদি নিয়ে আসতে পারি। আপনাদের আই হসপিটালের মডেলটা অন্য হসপিটালগুলো ফলো করতে পারে? ডেফিনেটলি পারে। যেমন আমি বলি যে এই হাসপাতালের মডেল ফলো করি, আমরা স্পেশালাইজড হসপিটাল করেছি, আমার ভালো ডক্টরগুলো একসাথে নিয়ে এসেছি, আমরা কাজ করছি এবং কয়েকদিনের মধ্যেই কিন্তু এটা ভায়াবল হয়ে গেল। সুতরাং কোয়ালিটিটা যদি দিতে পারি, মানুষ কিন্তু আস্থায় নেবে, মানুষ কিন্তু দেশের বাইরে যাবে না। এবং আমরা সেই আস্থার জায়গাটাই আসতে চাই এবং বলতে চাই, যদি একজন রোগীও বাইরে চলে যায়, এটা কিন্তু ব্লেমটা আমার উপর আসে, কারণ আমি ডাক্তার, আমি ফেল করেছি বলেই কিন্তু তিনি বাইরে চলে গেলেন। আমরা কিন্তু অনেক শিখেছি বাইরের এয়ারপোর্টে বসে, কলকাতা এয়ারপোর্ট বলি, দিল্লি এয়ারপোর্ট বলি, দেখছি যে ডাক্তারদের সম্বন্ধে, আমাদের চিকিৎসা ব্যবস্থার সম্বন্ধে এমন নেতিবাচক কথা বললে আসছে, তখন কিন্তু আমাকে আসলে লজ্জায় পড়তে হয় এবং সেই লজ্জা থেকেই শেখা যে তার কমপ্লেনগুলো জেনুইন, তার থেকে আমার শিখতে হবে এবং বলতে হবে যে আমি আমার এটা কারেকশন করব এবং মানুষকে আমার সেই কনফিডেন্সটা নিব এবং তাকে সন্তুষ্ট করব, সে যেন দেশেই থাকে। যে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। অনেক অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো অনুষ্ঠানটায় পার্টিসিপেট করার জন্য। দর্শক, এই ছিল আজকের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।